প্রাথমিক দিকে যে টেস্টগুলো আমাদের করানো হয়, আমাদের এগ রিজার্ভ ভালো না থাকে না, কারণ কি আমাদের তাহলে হরমোন বেশি ক্ষরণ হচ্ছে, যার পরে গিয়ে এখানে তোমাকে প্রত্যেক দিন ইউএসজি করাবে। মানে তোমরা যদি চাও যে আমি তোমাদের জন্য মায়ের কাছে কামনা করি বা প্রার্থনা করি, তার জন্য কিন্তু তোমরা আমাকে, যদি ব্লাড সুগার থাকে তাহলে কিন্তু কনসিপশনের চান্স অনেক কমে। ফলিকুলার স্টাডি করতে বলা হয়। নমস্কার সবাইকে, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকে যে ভিডিওটা হবে সেখানে তোমরা দেখে নিয়েছো যে কি বলতে যাচ্ছি, আর আজকে আমি তবুও বলে দিচ্ছি যে আজকের ভিডিওতে আমরা যখন কনসিভ করতে পারি না বা কনসিভ করতে কোনো রকমের সমস্যার সৃষ্টি হয়, তখন আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের কি টেস্ট দেয়, কি করতে বলে প্রথম দিকটা, তো আমি সেগুলোই আজকে তোমাদেরকে বলবো। প্রাথমিক দিকে যে টেস্টগুলো আমাদের করানো হয়, তো প্রথম দিকটায় হরমোনজনিত টেস্টগুলো করানো হয়, সেটা ব্লাড টেস্টের দরুন হয়। আর প্রথম টেস্টে যেটা করানো হয় সেটা হচ্ছে AMH, অর্থাৎ অ্যান্টি মুলেরিয়ান হরমোন। এর থেকে আমাদের এগ রিজার্ভ কেমন সেটা আর কি বোঝা যায়। এটা পিরিয়ডের যে কোনো দিন করানো হয়, 1 থেকে 4 দিনের মধ্যে যে কোনো দিন করানো হয় এই ব্লাড টেস্টটা। আর আমাদের ওভারিতে যে এগগুলো থাকে, তো এগের আশেপাশে যেসব সেল থাকে, সেই সেলের থেকে এই হরমোন খরিত হয়। আর সেই সময় আমাদের ব্লাড টেস্ট করে দেখা হয় যে এর মাত্রা কতটা থাকে আর কতটা নেই, তার থেকে আমাদের এগ রিজার্ভ কেমন সেটা বোঝা যায়। এবার যদি এই হরমোন 1 ন্যানোগ্রাম পার ml থাকে, কি তার থেকে কম থাকে বা ওটাই থাকে, তাহলে এগ রিজার্ভ খুব একটা ভালো না। যদি 2 পর্যন্ত থাকে তাহলে বোঝা যাবে যে এগ রিজার্ভটা অনেকটা ভালো। আর এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যদি আমাদের এগ রিজার্ভ ভালো না থাকে তাহলে আমরা কনসিভ কী করে করব। তার জন্য এই একটা হরমোন টেস্ট দেওয়া হয়, যেটা খুবই ইম্পর্টেন্ট। এখন তোমাদেরকে কি টেস্ট দিয়েছে আমি যেগুলো আর কি বলবো টেস্ট, তার ভেতরে তোমরা কি টেস্ট করেছো সেগুলো কিন্তু অবশ্যই বলো। এবার দ্বিতীয় যে টেস্ট আমাদেরকে করতে দেয় সেটা হচ্ছে FSH, মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন। টেস্টের থেকে বোঝা যায় যে আমাদের FSH কতটা ক্ষরণ হলে গিয়ে একটা এগ রিলিজ হয় বা ম্যাচিওর হয়। তো এটা 10 থাকা নর্মাল, এর থেকে বেশি হওয়াটা ঠিক না, কারণ কি আমাদের তাহলে হরমোন বেশি ক্ষরণ হচ্ছে, যার পরে গিয়ে এগ আর কি ম্যাচিওর হচ্ছে। তো এই জিনিসটা একদমই ঠিক না। তো এখান থেকে এটাই দেখা হয় যে আমাদের FSH কতটা ক্ষরণ হলে একটা এগ ম্যাচিওর হতে পারে। ফার্টিলিটি ট্রিটমেন্ট বা ইনফার্টিলিটি ইনভেস্টিগেশনে কিন্তু এই সমস্ত জিনিস খুবই আর কি ইম্পর্টেন্ট থাকে ডাক্তারের জন্য। তো এই সমস্ত টেস্ট কিন্তু করতে দেওয়া হয়। আর FSH পিরিয়ডের 2 থেকে 3 নম্বর দিনে এই টেস্ট করানো হয়। তো তোমরা কে করেছো আমাকে কিন্তু অবশ্যই বলো। তৃতীয় যেই টেস্ট দেয় তাতে ইস্ট্রোজেন চেক করে। ইস্ট্রোজেন চেক করার জন্য পিরিয়ডের 2 থেকে 3 দিনের মধ্যে এই টেস্টটা করতে বলা হয়। তো এখানে দেখা হয় যে, আর এটা USGর মাধ্যমে হয়, মানে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে হয়। তো এখানে দেখা হয় যে আমাদের ওভারিতে যে এগগুলো থাকে সেগুলো আমাদের বয়সের তুলনায় ঠিক আছে কিনা বা তার থেকে কম আছে কিনা। তো কম থাকলে বাইরের থেকে কতটা ইঞ্জেকশন দিতে হবে বা কতটা মেডিসিন দিতে হবে সেগুলো কিন্তু ডাক্তারই আর কি ঠিক করে দেয়। তো এই হচ্ছে ইস্ট্রোজেন চেক করার একটা পদ্ধতি। তোমাদের সবাইকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার ছোট্ট ইউটিউব ফ্যামিলি, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও। আমি লাস্টে একটা কথা বলবো তোমাদের, যেটা একদমই মিস করো না। সেটা হয়তো লাইফ চেঞ্জ করবে না, কিন্তু অনেক দূর পর্যন্ত তোমাদের হেল্পফুল হতে পারে, অন্তত আমি মনে করি। প্লিজ আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করছি, মানে আজকের অন্তত এই ভিডিওতে এইটুকুই হাইলাইট, এটাই আমি রিকোয়েস্ট করছি যে লাস্টে একটা কথা বলবো, ওটা প্লিজ দেখো, ওটা না দেখে কোথাও যেও না প্লিজ। তো এই পর্যন্ত টেস্ট করানোর পর যদি তোমার রিপোর্ট নর্মাল থাকে বা কোনো যদি প্রবলেম থাকে স্টাডিতে যদি বেরোয়, তাহলে তার উপরে তো কাজ হবেই। আর তারপরে যেই কাজটা আর কি করতে বলা হয়, প্রথম দিকে এই কাজটা করতে বলা হয় না, পরে এই কাজটা করতে বলা হয়। প্রথমে যে ফিমেল পার্টনার থাকে তারই আগে ট্রিটমেন্ট হয়, তারপরে গিয়ে মেলের দিকে দেখা হয়। তো মেলের দিক দিয়ে সিমেন অ্যানালাইসিস করাতে বলা হয়। 4 নম্বর যেই টেস্ট করানো হয় আর কি, তাতে সিমেন অ্যানালাইসিস করানো হয়, যেখানে সিমেন কাউন্ট, মর্টিলিটি, ইনফেকশন, মরফোলজি এগুলো দেখা হয়। তাছাড়াও আরও অনেক কিছু অ্যানালাইসিস করা হয়। তো সেখানে যদি কোনো ডিফেক্ট থাকে বা নর্মাল থাকে সেটা অবশ্যই ডাক্তার বলে দেবে তোমাদেরকে। তো এই পর্যন্ত আরেকবার দেখে নিই আমরা কি টপিকে বললাম, মানে কি টেস্ট আর কি দিতে পারে সেগুলো কি বললাম। প্রথমে বলেছিলাম AMH মানে অ্যান্টি মুলেরিয়ান হরমোন। দ্বিতীয় যেখানে বলেছিলাম FSH, বলেছিলাম ইস্ট্রোজেন চেক করা হয়। আর 4 নম্বরে বলেছি যে মেল পার্টনারের সিমেন অ্যানালাইসিস করতে বলা হয়। করার পরে প্রথমে তো নর্মাল টেস্টগুলোই করে। তো এই সমস্ত করানোর পরে কিন্তু আমাদেরকে দেখা হয় যে ফলিকুলার স্টাডি করতে বলা হয়। ফলিকুলার স্টাডি কি হয় যে
আমাদের পিরিয়ড শেষ হয়ে যায়, হওয়ার পরে 8 নম্বর দিন থেকে একটা আলট্রাসোনোগ্রাফি করানো হয়, যেখানে আমাদের ওভারির এগকে আর কি দেখা হয়, সেটা অ্যানালাইসিস করা হয়। এই স্টাডিটা আমাদের পিরিয়ডের 8 নম্বর দিনের থেকে শুরু হয়, তারপরে এটা হয়তো 5 দিন পর্যন্তও চলতে পারে, যেখানে তোমাকে প্রত্যেক দিন ইউএসজি করাবে, মানে আলট্রাসোনোগ্রাফি করাবে, যেখানে দেখা হবে যে এগের ম্যাচিওরের দিন আর কবে এগ রিলিজ হচ্ছে, সেই তুলনায় তোমাকে একটা রিলেশন বানানোর ওরা সাজেস্ট করতে পারে। তো তারপরে প্রাথমিক দিকেই তোমার থাইরয়েড টেস্ট করা হয় আর ব্লাড সুগারেরও টেস্ট করানো হয়। যদি থাইরয়েড বেশি থাকে সেখানে কিন্তু কনসিভ করা পসিবল হয় না, থাইরয়েড কম লাগে। আর যদি ব্লাড সুগার থাকে তাহলে কিন্তু কনসিপশনের চান্স অনেক কমে যায়। তো সেই ক্ষেত্রেও কিন্তু ব্লাড টেস্টে অনেক সময় থাইরয়েড আর সুগার টেস্ট করায়, আমাকেও করিয়েছিল। আর তোমরা হয়তো অনেকেই জানো আমার থাইরয়েড আছে, আর তার উপর দিয়ে পিসিওডি আছে। তো এবং তারপরে যে টেস্ট করানো হয়, ইউটেরাস টেস্ট করানো হয়, তার মধ্যে কিন্তু দেখা হয় যে কনসিভ অনেকদিন ধরে করতে পারছো না, তো প্রবলেমটা কোথায়। সেই ক্ষেত্রে কিন্তু দেখা হয় যে ইউটেরাসের আকার কীরকম, সেটা ছোট কি অন্য কোনো সমস্যা, সেটা কিন্তু নর্মাল আলট্রাসোনোগ্রাফি করে দেখা হয় যে ইউটেরাসের আকার, আয়তন, পজিশন কীরকম অবস্থাতে আছে। ইনফার্টিলিটির ক্ষেত্রে আমাদের তলপেটের একটা আলট্রাসোনোগ্রাফি করা হয় ওভারির, যেখানে দেখা হয় যে আমাদের পিসিওডি আছে কিনা, পিসিওডি বা পিসিওএস আছে কিনা সেটা দেখা হয়। অনেক সময় পিসিওএস থাকলে কিন্তু কনসিভ হতে চায় না, তো সেই ক্ষেত্রে মেইনলি এই একটা টেস্ট করানো হয়। তো তারপরে করানো হয় ফেলোপিয়ান টিউবস ব্লকস কোথাও আছে কিনা সেটা দেখার জন্য একটা টেস্ট করা হয়, এইচএসজি করানো হয়। তো এইচএসজিতে দেখা হয় যে আমাদের টিউবে, মানে আমাদের ওভারির পাশে যেই টিউব থাকে কানেক্ট করা, সেই টিউবে কোথাও ব্লক আছে কিনা বা কোনো রকমের কিছু জমে আছে কিনা সেগুলো কিন্তু দেখা হয়। একটা লিকুইড পুশ করে ইউটেরাসের একটা এক্স রে নেওয়া হয়, যেখানে দেখা হয় যে টিউবে কোনো প্রকার ব্লকেজ আছে কিনা। তো এই হচ্ছে আমাদের ইনফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য যতগুলো টেস্ট আর কি দেওয়া হয়, এইগুলি সেই টেস্টগুলো। আর তোমরা এর মধ্যে কোন কোন টেস্ট করেছো আর কোন কোন টেস্ট এই পর্যন্ত করোনি সেগুলো কিন্তু অবশ্যই আমাকে বলো। যে আমার থাইরয়েড টেস্ট করানো হয়েছিল, আমার সুগার টেস্ট করানো হয়েছিল, আরও অনেকগুলো ব্লাড টেস্ট করানো হয়েছিল, সেগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো আমার আলট্রাসোনোগ্রাফি প্রত্যেক মাসেই বলতে গেলে করানো হয়, প্রত্যেক 3 মাস পর পর। আমার পিসিওডি আছে, আর আমার এইচএসজি করানো হয়েছিল। তো যারা কনসিভ করতে চাও খুব তাড়াতাড়ি, তারা কিন্তু ফার্স্ট কমেন্টের থেকে লিঙ্ক নিয়ে এই ভিডিওটা দেখতে পারো। আমি ডাক্তারের কাছ থেকে পরামর্শ করে এই ভিডিওটা বানানো হয়েছে, তার থেকে যেসব টিপস আমি পেয়েছি সেগুলো নিয়েই কিন্তু ভিডিওটা বানানো, তোমরা কিন্তু দেখতে পারো। আর যারা আর কি অসুস্থ ছিলে, এখন সুস্থ হয়ে গেছে, তারাও কিন্তু দেখতে পারো। মানে যারা আর কি বেবি প্ল্যান করছো তারা কিন্তু এগুলো দেখতে অবশ্যই পারো। আর যারা নতুন আমার ভিডিওতে এসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যেটা আমি বলছিলাম যে লাস্টে একটা কথা বলবো, তোমরা থেকো, মানে এটা না শুনে যেও না প্লিজ। সেটা হচ্ছে আমি কালকে, মানে আজকে 24 তারিখ, কালকে 25 তারিখ, কালকে আমি যাব আমার বাপের বাড়ি। 26 তারিখ মঙ্গলবার আমি যাচ্ছি বনগাঁ কালীতলা, মানে 7 ভাই কালীতলা। অনেকেই নাম হয়তো শুনেছ, অনেকেই হয়তো শোনোনি, কিন্তু যারা জানো আর যারা জানো না তাদেরকে আমি সবাইকে বলছি যে এই মন্দিরে মানে এখন পৌষকালীর পুজো হচ্ছে। তো এখানে কিন্তু অনেকেই যায় নিজের মানত আর কি পূরণ করতে যায় বা কোনো কিছু চাইতে যায় মায়ের কাছে। তো আমি যাচ্ছি সামনের মঙ্গলবার 26 তারিখ। তো আমি আমার নিজের জন্য বলতে তো অবশ্যই যাচ্ছি। আমার যখন এইচএসজি করানো হয় তখন আমার দিদি কিন্তু কালীতলায় মানে মন্দিরে বলেছিল যে আমার বোনের যদি রিপোর্টটা নর্মাল আসে তাহলে আমার বোন গিয়ে পুজো দিয়ে আসবে। তো আমি সেই পুজো দিতে যাচ্ছি ওখানে, আর আমি বলে আসবো আমার মনের আর কি আশা যেটা আছে, আমি সেটা ওখানে গিয়ে বলবোই। একটা কথা কি জানো, যে কর্মের সাথে সাথে ভাগ্যেরও দরকার হয়। তো কর্ম তো আমরা করছি, ভাগ্য সাথ দিচ্ছে না, তো সেই ভাগ্যটাকে ফেরানোর জন্য ওখানে আমি যাচ্ছি মানত করতে। মা যেন আমারও কোল তাড়াতাড়ি ভরে দেয়, তার জন্য আমি সেখানে যাচ্ছি। আর তোমরা যদি চাও যে আমি তোমাদের জন্য মায়ের কাছে কামনা করি বা প্রার্থনা করি, তার জন্য কিন্তু তোমরা আমাকে বলতে পারো। তার জন্য কিছু না, এই ভিডিওটারই নিচে তোমার নাম, তোমার হাজবেন্ডের নাম আর তুমি কোথায় থাকো এইটুকু বলে দিও। আর আমি যতটুকুনি পারি ততটুকুনি আমি চেষ্টা করব সবাই, মানে যারা যারা আর কি বলবে তাদেরকে নাম নিয়ে ওখানে মায়ের কাছে প্রার্থনা করার, যে তোমাদেরও যেন তাড়াতাড়ি কোল ভরে আসে। এটাই আমি কামনা করি, প্রার্থনা করি সবার জন্য, সবার কাছে। আমি নিজের জন্য করি, তার জন্য আমি যাচ্ছি ওখানে। তোমরা যদি চাও তাহলে অবশ্যই কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই। অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো, সবার খেয়াল রাখো, নিজের খেয়াল সব থেকে বেশি
বেশি রাখো। তো